আমরা যেই ধরনের সংস্কারই করতে চাই না কেন সাধারণ জনগণের মতামত সেটা খুব জরুরি। ইতিমধ্যে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। আপনি নিজেও বলছিলেন যে আসলে বিএনপি থেকে যে ধরনের সংস্কারের রূপরেখা নেওয়া হয়েছে, আপনার নিজের একটি বই আছে, সেই গল্প আমরা করছিলাম অনুষ্ঠান শুরুর আগে, আপনার থেকে অনেক ধরনের মতামত নেওয়া হয়েছে। সেই জায়গাগুলো থেকে একটু জানতে চাই, এই মুহূর্তে আসলে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আসলে সুস্পষ্টভাবে যদি আমরা ঠিক না করতে পারি যে আমাদের ঠিক কি ধরনের সংস্কার প্রয়োজন, সেটি রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক, আমরা ঘুরে দাঁড়াতে পারবো কি? প্রথম কথা হলো সংস্কার করতেই হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে যদি আমরা সংস্কার না করেন, ভবিষ্যতে রাজনীতিকে যদি আপনি সংস্কারের মাধ্যমে যদি মান উন্নত না করেন, আপনি যদি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ সৃষ্টি না করেন, পরিবেশ সৃষ্টি না করেন, আপনি যদি বিভিন্ন সামাজিক সংস্কারের মাধ্যমে যদি সমাজের শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে তো ভবিষ্যতে আমাদের জাতি হিসেবে বা সমাজে আমাদের যে সমৃদ্ধি আমাদের দরকার, মানুষের জীবন মান উন্নয়নের যা দরকার এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যে কাজগুলো হওয়ার কথা সেটা তো হবে না কোনোদিন। সেই জন্যই আমি মনে করি যে যেটা আপনি বলতেছেন যে সংস্কার অত্যন্ত জরুরি, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার কারা কিভাবে করবে সেটা নিয়ে প্রশ্ন। এখানে একটু আমি যদি একটা প্রশ্ন করি, আদল মিন্টু, আপনি নিশ্চয়ই দেখেছেন গেল ৫ অগস্টের আগে বিগত সময় আসলে যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি ব্যবসায়ীদের সাথে একটা সভা করেছিলেন। সেখানে ব্যবসায়ীরা নানানভাবে তাকে বলেছেন যে আমরা আপনার সাথেই আছি। মতামতের স্বাধীনতা যেমন আমাদের জরুরি, তেমনি আসলে ব্যবসায়ীরা যদি সবাই ঠিক এভাবে আচরণ করে সেটি আমাদের সংস্কারকে ত্বরান্বিত করবে কি না। এখন এটা যদি আপনাকে আমি একটু ব্যাখ্যা করতে যাই যাতে করে আমার শ্রোতা ভাই বোনেরা বুঝতে পারেন, সেটা হলো আমাদের সমাজে এটা দুই ভাগে বিভক্ত। ব্যবসায়ী সমাজ, একটা ব্যবসায়ী সমাজ তারা সম্পদ সৃষ্টি করে, যেমন আপনার একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, আপনি সেখানে 500 কোটি টাকা বিনিয়োগ করছেন, সেখানে 10,000 শ্রমিক কাজ করে, আপনি বছরে মনে করেন $10 বিলিয়ন এক্সপোর্ট করেন, সেখানে সব খরচ বিনিয়োগের উপরে যে আপনি ইন্টারেস্ট দেন, সেই সুদ বাদ দিয়া, লেবারের খরচ বাদ দিয়া, অন্যান্য খরচ সব বাদ দিয়ে আপনার বছরের শেষে আপনি 20 টাকা আয় করলেন। সেটা হলো আপনি সম্পদ সৃষ্টির মাধ্যমে সম্পদ অর্জন করছেন। কিন্তু বাংলাদেশে দুঃখের বিষয় হইল যে গত 15 বছরে, এটা আগেও ছিল, এটা নতুন কিছু না, বাট যখনই একটা দেশে গণতন্ত্র থাকে তখনই কিন্তু এটা একটা সীমিত আকারে থাকে, এটা যে অন্য দেশে নাই তাও না। এই সরকারের আমলে গত 15 বছরে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে যারা সম্পদ সৃষ্টি না করে সম্পদ অর্জন করে। এই যতগুলা লোক বড় বড় বক্তৃতা করছে সেদিন, বেশিরভাগই, সবাই কিন্তু আমি বলবো না তারা বক্তৃতা করছে, বেশিরভাগই কিন্তু সম্পদ সৃষ্টি না করে সম্পদ অর্জনকারী আর সম্পদ লুণ্ঠনকারী, তাদের ভিতরে তেমন কোনো তফাৎ নাই। সেটি কেন? শুধুই কি তারা দলীয়করণ করতে পেরেছেন কিংবা সেই সময় যিনি সরকার প্রধান ছিলেন তার আনুগত্য করেছেন বিধায় সবকিছু সহজ হয়েছে? হ্যাঁ, আপনি দেখেন ওনাদের ব্যাংক লোন দেখেন, ওনাদের জমি দখল দেখেন, ওনাদের খাল দখল দেখেন, বিল দখল দেখেন, এগুলি বেশিরভাগই খাল দখলদার, বিল দখলদার, ব্যাংক দখলদার, ব্যাংক থেকে টাকা লুটপাটকারী, এই ধরনের একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। এই গোষ্ঠী মিত্র হইল সরকারি একটা ইলাইট ক্লিক যারা সরকারে আছে, যেমন মন্ত্রী, সংসদ সদস্য। সো এদের সাথে আবার যোগ দিয়েছিল যে সরকারের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে। এক কথায় বলতে গেলে ওই সময় জনকল্যাণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দেশের, যেগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, এই সবগুলাই কিন্তু ওরা দখলে নিয়ে গেছে। দখলে নিয়ে ওই সরকারি কর্মকর্তা, ওই রাজনৈতিক যারা লোকজন আছে, যেমন সংসদ সদস্য বা মন্ত্রী বা তাদের মিত্র, তার সাথেই একটা স্বার্থান্বেষী গোষ্ঠী একত্র হইয়া দেশে সম্পদ লুণ্ঠন করছে।